নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম, বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা, হইচই বিজেপি, সাসপেন্ড শঙ্কর ও অগ্নিমিত্রা, মার্শাল ডেকে বার করা হয় শঙ্কর ঘোষকে। বিধানসভায় হেনস্থার অভিযোগ, অসুস্থ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ, তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্রের প্রস্তাবে সায় জিএসটি কাউন্সিলের, নেক্সট জেনারেশন জিএসটি ছাড়পত্র পাওয়ায় খুশি প্রধানমন্ত্রী। তার দাবি, এই নয়া জিএসটি আসলে আম জনতা এবং ছোট ব্যবসায়ীদের হবে মুশকিল আসান। জিএসটিতে বদলের ঘোষণা অর্থমন্ত্রীর, স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। 33টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য, একই সিদ্ধান্ত খাবারের দামেও। 10 বছর চাকরি করার পর যাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তাদের জন্য বিকল্প ব্যবস্থার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয় তালিকাভুক্ত করল রাজ্য সরকার। রাজ্যে কারো তাপপ্রবাহে মৃত্যু হলে আর্থিক সাহায্য হিসেবে পরিবার পাবে 2 লক্ষ টাকা। বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম, বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা, হইচই বিজেপির, সাসপেন্ড শঙ্কর ও অগ্নিমিত্রা, মার্শাল ডেকে শঙ্কর ঘোষকে বের করে দেওয়া হয়। বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে মঙ্গলবার থেকে বিধানসভায় শুরু হয়েছে আলোচনা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুরু হতেই উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ বিধানসভা। স্লোগানের ঝড়, 1 2 3 4, বিজেপির সবাই চোর বনাম মোদি চোর গদি চোর। দুপক্ষের রাজনৈতিক লড়াইয়ে কার্যত চাপা পড়ে ভাষার অধিকারের প্রশ্ন। স্পিকার একের পর এক অনুরোধ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, বলেন এটা তামাশার জায়গা নয়, কিন্তু কেউ কারো কথা শুনতে নারাজ। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, আপনারা একতরফা স্লোগান দিলে জনগণের ধাক্কা দিয়ে আপনাদের বিধানসভায় জিরো করে দেব। এরপরেই গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন বাংলা ভাষার অপমান করলে মানুষ ক্ষমা করবে না। বিজেপি বাংলা জানে না বাংলার আন্দোলনের ইতিহাস। স্বাধীনতা সংগ্রামে যাদের অস্তিত্বই ছিল না, তারা আজ বড় বড় কথা বলছে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের গান উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মাটি বাংলার জল, এই মাটির ইতিহাস কেউ মুছতে পারবে না। বিজেপি বিধায়কদের স্লোগান চিৎকারের মাঝে দাঁড়িয়েই সরাসরি অভিযোগ মুখ্যমন্ত্রীর, এরা দেশের সবচেয়ে বড় ব্রোকার পার্টি, দেশ বিক্রি করে দিচ্ছে, নির্বাচন কমিশনকে দিয়ে ভোটের নামে কারচুপি করছে, এদের লজ্জা করে না? উল্লেখযোগ্য, এই ঘটনার পটভূমিতে রয়েছে বিরোধী দলনেতাকে আগের দিন সাসপেন্ড করার সিদ্ধান্ত। বিজেপি শিবির ছিল আগে থেকেই ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুরু হতেই উত্তেজনা চরমে পৌঁছায়। স্পিকারের নির্দেশে একে একে সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও বিধায়ক অগ্নিমিত্রা পলকে। বিজেপির পাল্টা অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধীদের কণ্ঠরোধ করছে, স্পিকার পক্ষপাত করছেন। এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, ফলে ভাষা নিয়ে বিধানসভার আলোচনার মঞ্চ হয়ে উঠল রাজনৈতিক সংঘাতের রণক্ষেত্র। বাংলা ভাষা নিয়ে আলোচনা কার্যত চাপা পড়ে গেল অভিযোগ, হট্টগোল ও স্লোগানের জেরে। হাই নিউজ নেটওয়ার্ক। বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনে বেনজির উত্তেজনা। অশান্তির মাঝে নরেন্দ্র মোদীকেই চোর বলে ফেললেন খোদ বিজেপি বিধায়করা, এমনই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনে বেনজির উত্তেজনা। অশান্তির মাঝেই নরেন্দ্র মোদীকেই চোর বলে ফেললেন খোদ বিজেপি বিধায়কেরা, এমনই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। তাদের এই কথা বলতে বারণ করলেন তিনি, ধিক্কার জানিয়ে বলেন, লজ্জা করে না নিজেদের নেতাকে চোর বলতে? বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করা মাত্রই বাধা দেয় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন, বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক। স্পিকার নির্দেশ দেন, তারপরেও বিজেপি বিধায়কেরা বক্তব্য রাখেননি, পরিবর্তে চিৎকার করতে শুরু করেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে শুরু হয় হই হট্টগোল। দীর্ঘক্ষণ হই হট্টগোলের পর শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়, মার্শাল ডেকে বের করে দেওয়া হয় তাকে। এরপর অগ্নিমিত্রা পলকেও সাসপেন্ড করা হয়। বিধানসভায় অশান্তির মাঝে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে শুরু করেন। চোর স্লোগান দেন মমতা, বলেন মোদি চোর, বিজেপি চোর, ভোট চোরের দল তোমরা মানুষকে অত্যাচারের দল, লুটেরার দল। দেশের পরিবর্তন চাই, বিজেপি হটাও, দেশ বাঁচাও, তোমাদের জিরো করে দেব। দেশ বিক্রি করে দিয়েছ, লজ্জা করে না? বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে মমতা বলেন, আগে যারা তৃণমূল করত তারা এখন মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে, আমায় কিছু বলতে হবে না, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। এরা অগণতান্ত্রিক একটা দল। এদিকে এই হট্টগোলের মাঝে বিজেপি বিধায়করা মোদীকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেয় বলে অভিযোগ।
মমতার কথায় আপনারা চোর চোর বলতে বলতে মোদি চোর বলে ফেলেছে, এটা বলবেন না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। লজ্জা করে না নিজেদের নেতাকে চোর বলছেন? মমতা বলেন সব হারবে, আর হেরে গেলে ওই হাততালিটা আপনার প্রতিবেশী, স্ত্রী, ছেলেমেয়েরা আপনাদের দেবে। হাই নিউজ নেটওয়ার্ক। শিক্ষক নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছেই। আদালতের নির্দেশে দাগির তালিকায় থাকা 1806 জন পরীক্ষায় অংশ নিতে পারবেন না, তবে তাদের পাশে আইনিভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছেই। 2016 সালের নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশিত হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের জন্য আগামী 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে। দাগির তালিকায় থাকা 1806 জন পরীক্ষায় অংশ নিতে পারবেন না, তবে তাদের পাশে আইনিভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে এতদিন স্কুলে পড়ানোর পরও কয়েকজন আদালতের নির্দেশে অযোগ্য বলে প্রতিপন্ন হয়েছে, কিন্তু তাদেরও চিন্তা নেই। আমরা তাদের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। শিক্ষক হিসেবে না হোক গ্রুপ সি পদে যদি চাকরি করতে পারে সেই ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। কেউ ভাববেন না আমাদের সরকার মানবিক। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখ্যা দিয়ে গত এপ্রিল মাসে 2016 সালের শিক্ষক নিয়োগ প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয় যোগ্য অযোগ্য তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে। তার ভিত্তিতে স্থির হবে নতুন করে নিয়োগ পদ্ধতিতে অংশ নিতে পারবেন কারাই বা বাতিল হিসেবে গণ্য হবেন। সেই নির্দেশ মেনে গত শনিবার 29 আগস্ট দাগিদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তাতে 1806 জনের নাম রয়েছে। এদের মধ্যে কেউ কেউ তৃণমূল নেতা, মন্ত্রী ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এই তালিকায় প্রকাশের পর তাদের চাকরি খারিজ হয়ে গিয়েছে। এবার সেসব দাগিদের পাশে আইনিভাবে দাঁড়ানোর কথা বললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন, শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গেলে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা নেওয়া হবে। বেচারা যারা এতদিন স্কুলে পড়ানোর পরও অযোগ্য বলে প্রতিপন্ন হয়েছে, আদালতের নির্দেশে তাদের পাশে রাজ্য সরকার আইনিভাবে থাকছে। আমাদের সরকার মানবিক। স্কুল শিক্ষক না হলেও গ্রুপ সি পদে যদি চাকরি পান তারা, সেই জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। শিক্ষক নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছেই। 2016 সালের নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশিত হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের জন্য আগামী 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে। দাগির তালিকায় থাকা 1806 জন পরীক্ষায় অংশ নিতে পারবেন না, তবে তাদের পাশে আইনিভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে এতদিন স্কুলে পড়ানোর পরও কয়েকজন আদালতের নির্দেশে অযোগ্য বলে প্রতিপন্ন হয়েছে, কিন্তু তাদেরও চিন্তা নেই। আমরা তাদের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। শিক্ষক হিসেবে না হোক গ্রুপ সি পদে যদি চাকরি করতে পারে সেই ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। কেউ ভাববেন না আমাদের সরকার মানবিক। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখ্যা দিয়ে গত এপ্রিল মাসে 2016 সালের শিক্ষক নিয়োগ প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট।
নির্দেশ দেওয়া হয় যোগ্য অযোগ্য তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে। তার ভিত্তিতে স্থির হবে নতুন করে নিয়োগ পদ্ধতিতে অংশ নিতে পারবেন কারাই বা বাতিল হিসেবে গণ্য হবেন। সেই নির্দেশ মেনে গত শনিবার 29 আগস্ট দাগিদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তাতে 1806 জনের নাম রয়েছে। এদের মধ্যে কেউ কেউ তৃণমূল নেতা মন্ত্রী ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এই তালিকায় প্রকাশের পর তাদের চাকরি খারিজ হয়ে গিয়েছে। এবার সেসব দাগিদের পাশে আইনিভাবে দাঁড়ানোর কথা বললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন, শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গেলে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা নেওয়া হবে। বেচারা যারা এতদিন স্কুলে পড়ানোর পরও অযোগ্য বলে প্রতিপন্ন হয়েছে, আদালতের নির্দেশে তাদের পাশে রাজ্য সরকার আইনিভাবে থাকছে। আমাদের সরকার মানবিক, স্কুল শিক্ষক না হলেও গ্রুপ সি পদে যদি চাকরি পান তারা, সেই জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসসিতে নতুন করে নিয়োগ মামলায় নতুন করে কোনো ছাড় নয়, নির্ধারিত দিনে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই প্রক্রিয়া চলবে। বৃহস্পতিবার এই মামলায় ফের তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। এসএসসিতে নতুন করে নিয়োগ মামলায় নতুন করে কোনো ছাড় নয়, নির্ধারিত দিনে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই প্রক্রিয়া চলবে। বৃহস্পতিবার এই মামলায় ফের তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চে এসএসসির মামলার শুনানি ছিল। বিশেষভাবে সক্ষম এক শিক্ষক ও অবসরের বয়স পেরিয়ে যাওয়া আরেকজন শিক্ষক আগামী 7 ও 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বিশেষ ছাড়ের আবেদন জানায়। সে আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানায়, এই বিষয়ে আগেই যা বলার বেঞ্চ বলে দিয়েছে, নতুন করে আর কোনো নির্দেশ দেওয়া হবে না। সুপ্রিম কোর্ট 2016 সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল করে দেওয়ার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 7 ও 14 সেপ্টেম্বর যোগ্যদের জন্য পরীক্ষা হবে। তাতে বেশ কিছু ছাড়ও দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম এক শিক্ষক ও অবসরের বয়স পেরিয়ে যাওয়া আরেকজন ছাড়ের আবেদন জানান। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল, আর তাতেই বিচারপতিরা জানান, এই বিষয়ে আগেই যা বলার বেঞ্চ বলে দিয়েছে, নতুন করে আর কোনো নির্দেশ দেওয়া হবে না। এরপর রাজ্যের উদ্দেশ্যে শীর্ষ আদালতের কড়া বার্তা, আগেই অনেকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, কোনোভাবেই আর যেন তা না হয়। এদিন এসএসসি ইস্যুতে সর্বোচ্চ আদালত রাজ্যকে তুলোধনা করেছে। বিচারপতিরা জানান, আপনারা অযোগ্য প্রার্থীদের হয়ে সওয়াল করতে এজিকে পাঠিয়েছেন হাইকোর্টে। এই অযোগ্য প্রার্থীরা আপনাদের কতটা ব্লু আইড যে তাদের আবার স্মাগল করার জন্য এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন। এতজনের জীবন নষ্ট করেছেন, এখন আবার টেন্টেডদের স্মাগল করতে চাইছেন। রাজ্যের অবস্থানকে শকিং বলে উল্লেখ করেন বিচারপতি সঞ্জয় কুমার। রাজ্যের আইনজীবীকে হাইকোর্টের রায় কপি জমা দিতে বলে ডিভিশন বেঞ্চ। বিচারপতি কুমার বলেন, আমাদের কাছে রেখে দেব পরবর্তী রায়ের রেফারেন্সের জন্য। হাই নিউজ নেটওয়ার্ক। কর কাঠামোয় আমূল বদল, কেন্দ্রের প্রস্তাবে সায় জিএসটি কাউন্সিলের। নেক্সট জেনারেশন জিএসটি ছাড়পত্র পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করলেন, এই নয়া জিএসটি আসলে আমজনতা এবং ছোট ব্যবসায়ীদের মুশকিল আসান। কর কাঠামোয় আমূল বদল, কেন্দ্রের প্রস্তাবে সায় জিএসটি কাউন্সিলের। নেক্সট জেনারেশন জিএসটি ছাড়পত্র পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করলেন, এই নয়া জিএসটি আসলে আমজনতা এবং ছোট ব্যবসায়ীদের মুশকিল আসান। উল্লেখ্য, জিএসটি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কেন্দ্র সরকার এককভাবে নিতে পারে না, সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল। তাতে রাজ্য সরকারগুলির প্রতিনিধিও থাকে, ফলে অনেক সিদ্ধান্ত নিয়ে দ্বিমত হওয়ার জায়গাও রয়েছে। কাউন্সিল কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাবে ছাড়পত্র দিতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মোদী বলেন, স্বাধীনতা দিবসের ভাষণে আমি নেক্সট জেনারেশনের জিএসটির সংস্কারের কথা বলেছিলাম। আমি খুশি যে জিএসটি কাউন্সিলে কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রতিনিধিরা কেন্দ্রের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রীর দাবি, এই নেক্সট জেনারেশন জিএসটির ফলে আমজনতা, কৃষক, ক্ষুদ্র মাঝারি শিল্প, মধ্যবিত্ত, মহিলা এবং যুব সমাজ উপকৃত হবে। এই বিরাট মাত্রার কর কাঠামো সংস্কারের ফলে আমাদের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে, ইজ এবং ডুইং বিজনেস বাড়বে। ওয়াকিবহাল মহলের ধারণা, জিএসটি কমিয়ে দেশের বাজারে চাহিদা বাড়ানোর লক্ষ্যে জিএসটি কমালো মোদী সরকার। এর অন্যতম উদ্দেশ্য আমেরিকার শুল্ক বোমা সামাল দেওয়া।
বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূলত মধ্যবিত্তের কথা ভেবে জিএসটি কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। সেই কারণেই বেশিরভাগ খাবারের দাম কমছে। স্বাস্থ্য বীমা ও জীবন বীমাতে জিএসটি পুরোপুরি মকুব করা হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হলো। একই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রুটি, পনির, দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি আর থাকছে না। অনুমান করা যায় নতুন জিএসটি কাঠামোয় ১৭৫টি জিনিসের দাম কমতে পারে। ১৮ থেকে ১২% থেকে কমে ৫% জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদির। অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমছে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে ৫% দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্রাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্য। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, গ্লুকোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন ইত্যাদি জিনিসগুলিতে জিএসটি কমিয়ে ৫% আনা হয়েছে। মার্বেল, পাথর, চর্মজাত পণ্য, হ্যান্ডিক্রাফটসেও এবার জিএসটি কমে ৫%। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই মান্যতা। অবশেষে জীবন ও স্বাস্থ্য বীমায় মকুব জিএসটি। পণ্য পরিষেবা কর কাঠামোয় হয়েছে বদল। চাপে মাথা নত করে এই সিদ্ধান্ত বলেই দাবি তৃণমূলের। জিএসটি কাঠামোয় বদলকে মানুষের জয় হিসেবেই দেখছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই মান্যতা। অবশেষে জীবন ও স্বাস্থ্য বীমায় মকুব জিএসটি। পণ্য পরিষেবা কর কাঠামোয় হয়েছে বদল। চাপে মাথা নত করে এই সিদ্ধান্ত বলেই দাবি তৃণমূলের। জিএসটি কাঠামোয় বদলকে মানুষের জয় হিসেবেই দেখছে রাজ্যের শাসক দল। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, সাধারণ মানুষের জয়, বধির শাসকের বিরুদ্ধে জয়। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠুর জনবিরোধী অর্থমন্ত্রীকে সতর্ক করছিলেন। নরেন্দ্র মোদীর সরকার অবশেষে চাপের মুখে নতি স্বীকার করেছে। এই অবস্থান বদলই প্রমাণ করে কোণঠাসা হয়ে যাওয়ার পরই তারা নিজেদের বদলায়। আমরা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ, রাস্তায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করব। প্রসঙ্গত, জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বুধবার রাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। সেই কারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে। স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির, দুধের ক্ষেত্রেও। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি থাকছে না। অনুমান করা যায় নতুন জিএসটি পরিকাঠামোয় ১৭৫টি জিনিসের দাম কমছে। ১৮ এবং ১২% থেকে কমে ৫% জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদি। অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমবে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে ৫% দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্রাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্য। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমা এগুলোতেও জিএসটি কমিয়ে ৫% আনা হয়েছে। মধ্যবিত্তের কথা ভেবে ১৮% নামিয়ে আনা হয়েছে এসি, টিভি, ডিশওয়াশার মেশিন, মনিটর, ৩৫০ সিসির কম মোটর বাইক, ৩ চাকার গাড়ি, ১৫০০ সিসির কম গাড়ি, বাস, ট্রাকের জিএসটি। পড়ুয়াদের সুবিধার্থে ম্যাপ, খাতা, পেন্সিল, রবারের জিএসটি একেবারে মকুব করে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যের দাম কমবে ২২ সেপ্টেম্বর থেকে। তবে কোল্ড ড্রিঙ্কস, পান মশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ি, বড় দামি গাড়ি, ৩৫০ সিসি বাইকের দাম বাড়বে। এই জিনিসগুলির ওপর ৪০% জিএসটি বসাতে চলেছে কাউন্সিল। হাই নিউজ নেটওয়ার্ক। তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয় তালিকাভুক্ত করল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যে কারো তাপপ্রবাহে মৃত্যু হলে রাজ্য সরকার তার পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ২ লক্ষ টাকা দেবে। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি স্টেট এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয় তালিকাভুক্ত করল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যে কারো তাপপ্রবাহে মৃত্যু হলে রাজ্য সরকার তার পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে 2 লক্ষ টাকা দেবে। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি স্টেট এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে গরমকালে তাপপ্রবাহে অসুস্থ হয়ে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এরপরই এ নিয়ে বিশেষ চিন্তাভাবনা শুরু করে রাজ্য সরকার। অগস্ট মাসে এ নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত। সেই বৈঠকে তাপপ্রবাহে মৃত্যু হলে আর্থিক সাহায্য প্রদানের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয় বলে খবর। রাজ্য বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দপ্তর এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হিটস্ট্রোক বা সানস্ট্রোকে রাজ্যে কারো মৃত্যু হলে মৃতের পরিবার 2 লক্ষ টাকা পাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট আবশ্যিক। তা যাচাই করার পরই মিলবে টাকা। উল্লেখ্য, এতদিন বজ্রাঘাতে, দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড, নৌকাডুবি, গাছ পড়ে, বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ক্ষেত্রে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিত রাজ্য। এবার থেকে হিটওয়েভ, নদী ভাঙন, ভারী বৃষ্টি, বন্য পশুর আক্রমণ, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, জঙ্গলে আগুন, বিষাক্ত পানির কামড় বা পশুর আক্রমণে মৃত্যু সহ 14টি ঘটনাকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ঘোষণা করল নবান্ন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত এবং চীনের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। 2 বন্ধু রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে কড়া বার্তা পুতিনের। এসসিও সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমেরিকাকে তোপ রুশ প্রেসিডেন্টের। আপনারা ভারত এবং চীনের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। 2 বন্ধু রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে তোপ দাগলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীন সফরে এসসিও সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, অর্থনৈতিক চাপ বাড়িয়ে এশিয়ার 2 বৃহত্তম শক্তিকে দমানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন, যা কখনোই মেনে নেওয়া যায় না। ভারত এবং চীনকে রাশিয়ার সঙ্গী আখ্যা দিয়ে পুতিন বলেন, 2 দেশের নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করছে আমেরিকা। ঔপনিবেশিকতা নিয়ে ট্রাম্পকে খোঁচা দেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ভারতের জনসংখ্যা 150 কোটি, চীন শক্তিশালী অর্থনীতির দেশ, তাদেরও নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা এবং আইন রয়েছে। পুতিনের সংযোজন, যখন কেউ তোমাকে বলে যে তোমাকে শাস্তি দেবে, তখন ভাবতে হবে এই বড় দেশগুলির নেতৃত্ব কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। ভারত এবং চীন সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট আরও জানান, তারা ইতিহাসের কঠিন সময় দেখেছে, যেমন উপনিবেশবাদ। দীর্ঘ সময় ধরে তাদের সার্বভৌমিত্বের উপর কর আরোপ করা হয়েছিল। যদি তাদের মধ্যে কেউ দুর্বলতা দেখায়, তাহলে তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। এখানেই না থেমে ওয়াশিংটনকে পুতিন মনে করিয়ে দেন, উপনিবেশের যুগ শেষ হয়ে গিয়েছে। আমেরিকাকে বুঝতে হবে যে এভাবে ভারত এবং চীনের কথা বলা যায় না। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর যথাক্রমে 25% শুল্ক চাপিয়েছেন। পরে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় অতিরিক্ত আরও 25% শুল্ক আরোপ করেন। পাশাপাশি সতর্ক বার্তা দিয়ে ওয়াশিংটন জানিয়েছেন, মস্কোর সঙ্গে তেল বাণিজ্য চালালে ভারতের বিরুদ্ধে 2য় দফার নিষেধাজ্ঞাও জারি হতে পারে। এই অবস্থায় বাণিজ্যের বিকল্প পথ খুঁজছে ভারত। রাশিয়ার সঙ্গে আরও বাণিজ্যের পাশাপাশি চীনের সঙ্গেও ঘনিষ্ঠতা বেড়েছে। সম্প্রতি চীনের তিয়ানজিনে এসসিও সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পার্শ্ব বৈঠক করেছেন। কাছাকাছি এসে ট্রাম্পকে কার্যত বার্তা দিয়েছেন 3 রাষ্ট্রপ্রধান। এই ছবি চাপ বাড়িয়েছে আমেরিকার কূটনৈতিক বিশেষজ্ঞদের। ঘরের অন্দরেও সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।